যদি আমাদেরকে 10ম গ্রেড দেয়, প্রধান শিক্ষকরা 9ম গ্রেডে চলে যাবে। আমাদের চাওয়াটা হচ্ছে আমরা 10ম গ্রেড, আমাদের এই যে মেধাবী শিক্ষক যারা আসছে তাদেরকে যদি আপনি সামাজিক মর্যাদাটা না দেন, আপনি যদি তাদেরকে সামাজিক স্বীকৃতি না দেন, তাহলে এই মহৎ পেশায় মেধাবীরা কিন্তু ধীরে ধীরে আর আকৃষ্ট হবে না। আমরা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে কিন্তু আমরা সম্মান জানিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে আমরা বলেছি যে 10ম গ্রেডের আমরা আন্দোলন চলমান রাখবো, কিন্তু আমাদের এই মুহূর্তে যদি শিক্ষকদেরকে 11তম গ্রেডও উন্নীত করা হয়, এটি আমরা মেনে নিব। দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অবগত আছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা 3 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন। সেই আন্দোলনে আমরা একজন দেশ গড়া কারিগরকে হারিয়েছি, শিক্ষিকা ফাতেমা, যিনি পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত হয়েছিলেন। পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার প্রতি শোক জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করছি। আজকে আমরা কথা বলবো এই সহকারী শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এবং সামনে যে তাদের কর্মবিরতি, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন্নাহার লিপি আপা। আপনাকে দ্য ডেইলি ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাইয়া, আপনাকেও। সারা বাংলাদেশের অগণিত শিক্ষক, 3.5 লক্ষ শিক্ষক পরিবার থেকে ডেইলি ক্যাম্পাস এবং ডেইলি ক্যাম্পাসের সঙ্গে যারা যুক্ত আছেন সবাইকে নিরন্তর শুভেচ্ছা এবং সালাম রইল। আপু, প্রথমেই যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাই সেটি হচ্ছে আগামী 8 ডিসেম্বর থেকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই আমরা যেটি শুনলাম, আজকেই শোনা গেছে যে আপনারা হচ্ছে কর্মবিরতিতে যাচ্ছেন। তো আসলে এই যে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সামনে এবং আপনারা এই মুহূর্তে কর্মবিরতিতে যাচ্ছেন, এটি আসলে কেন? শিক্ষার্থীদের আসলে ক্ষতি হবে না এই বৃত্তি পরীক্ষা ঠিক আগ মুহূর্তে আপনাদের কর্মবিরতির ফলে? যথার্থই বলেছেন আপনি। আসলে শিক্ষকরা কিন্তু শ্রেণীকক্ষেই সবচেয়ে বেশি সুন্দর এবং শিক্ষার্থীদের মাঝে। তো আসলে দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের না পাওয়ার হতাশা এবং আশ্বাসের যে ফুলঝুরি দেয়া হয়, যুগের পর যুগ আমাদেরকে সবাই আশ্বাস দিয়ে যায়, হ্যাঁ, যে এই যে করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। আর শিক্ষকরা সবসময় বোকা বাক্সে বন্দী হয়ে তারা কিন্তু শ্রেণীকক্ষে ফিরে যায়। আর এখন যে অবস্থা আপনি কিন্তু জানেন যে গত 8, 9, 10 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের, বিশেষ করে শিক্ষক জাতির ঢল নেমেছিল এবং সেখানে সাংবাদিক, মিডিয়া যে ভাই বোনেরা আছে, আপনারা কিন্তু শিক্ষকদের সম্মান রেখেছেন, আপনারা শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন, সবচেয়ে বেশি প্রচার করেছেন। এটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমরা কিন্তু ছিলাম। এই কর্মসূচিতে সারা বাংলাদেশের শিক্ষকরা এসেছে এবং শিক্ষক কিন্তু, আমি বলবো এই সমাজের শিক্ষক কিন্তু দর্পণ। এই শিক্ষকদের উপরে যখন শান্তিপূর্ণ কর্মসূচিতে যেখানে মানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো এবং আতঙ্ক ছড়িয়ে দিল, টিয়ার শেল মারা হলো, লাঠিচার্জ এবং বেদম প্রহার, এবং আপনি দেখেন এখানে আমার এখনো দাগ আছে এবং আমি নিজেও কিন্তু মানে আহত হয়েছিলাম এবং আমার কিন্তু সেলাই লেগেছে। আমরা আপনাকে দেখেছি, আপনি হুইল চেয়ারে বসে সচিবালয়ে আপনি ব্রিফিং এ গিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষার ইতিহাসে দাবি দেওয়ার জন্য এই সর্বপ্রথম রাজপথে শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হলো, এটি কিন্তু জাতির জন্য কলঙ্কের। তবে আরেকটি আশার আলো হচ্ছে, আপনারা সকলেই জানেন 3.5 লক্ষ মানে শিক্ষকের পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেছে, তারা হচ্ছে মানে এই যে রাজপথে যে রক্তের ছোপ ছোপ দাগ, পাশাপাশি একজন বোনের মৃত্যু, সেই মৃত্যুকে আবার অস্বাভাবিক একটা মৃত্যুকে স্বাভাবিক প্রক্রিয়ায় যে উপস্থাপন, এটিও কিন্তু আলোড়নের একটি অনেক বড় একটি অংশ। তো আপনারা জানেন যে 30 লক্ষ মানে শহীদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ, এই বাংলাদেশে রক্তের বিনিময়ে ছাড়া কোনো কিছু আদায় করা সম্ভব নয়। যেহেতু রক্ত বিনিময় হয়েছে, সেই জায়গাটায় আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের দাবি দেওয়া এবং এই দাবি দ্রুত সময়ের মধ্যে
কর্তৃপক্ষ যে আশার আলো আমাদেরকে দেখিয়েছেন, সেই প্রদীপটা তারা আমাদের সামনে দ্রুত সময়ের মধ্যে আমাদের সামনে আলো ছড়াবেন, এটা প্রত্যাশা করি। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন যে কেন আমরা এই সময়ে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যাচ্ছি, আপনি দেখেছেন হয়তো যে আগামী রোববার থেকে আমাদের আরেকটি অংশ আছে যারা শিক্ষক ঐক্য পরিষদ নামে যারা দাবি দেওয়ার জন্য আন্দোলন করে আসছে, তারাও এই 3 দফা দাবি, আমরাও 3 দফা দাবিতে। তো তারাও কিন্তু কর্মবিরতি ঘোষণা করেছে, অর্ধদিবস কর্মবিরতি। তারা আবার 26 তারিখ থেকে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অবস্থান করবে এবং তখনও টনক না নড়লে তারা একদম অনশনে যাবে। পাশাপাশি আমরা এই যে আহত শিক্ষক যোদ্ধা এবং আমাদের যে একজন বোন মারা গেল, পাশাপাশি 1.5 শতাধিক শিক্ষক এখনও এই যে যন্ত্রণায় ছটফট করছে, আমরা কিন্তু মানে সাদৃশ্যমান কোনো আসলে প্রজ্ঞাপনের যে আশ্বাস, এই প্রজ্ঞাপনের আশ্বাসে আমরা আসলে আর বিশ্বাস করতে পারছি না। এই কারণেই মূলত আমাদের এই শেষ সময়ে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে এবং যেহেতু আসন্ন নির্বাচন সামনে, এ কারণে আমরা হতাশায় নিমজ্জিত এবং এই কারণে কঠোর কর্মসূচিতে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আচ্ছা আপু, আপনি যেমনটি বলছেন যে আপনাদের আরেকটি গ্রুপ অর্ধদিবস কর্মবিরতি এবং 26 তারিখ থেকে তারা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন, পরবর্তীতে অনশনে যাবেন। তো সেই সংগঠনের যে কর্মসূচি, সেই কর্মসূচির সাথে কি আপনারা একাত্মতা পোষণ করছেন বা আপনাদের সমর্থন থাকবে? জি, আমরা আসলে মূলত এখন শিক্ষক, আপনারা কিন্তু দেখেছেন যে তারা কিন্তু আমাদের সাথে কিন্তু শহীদ মিনারে একাত্মতা পোষণ করেছে এবং আমরা এই দাবি বাস্তবায়ন পরিষদের সাথে যারা আমরা আছি, তারা মূলত এখন এই সময়ে আমরা যেখান থেকে কর্মসূচি দিবে আমরা একাত্মতা পোষণ করব এবং নৈতিকতার দিক থেকে আমরা দাবি বাস্তবায়ন পরিষদ তারা যদি এই কর্মসূচিটাকে চলমান রাখে, আমরা অবশ্যই তাদের সাথে একাত্মতা পোষণ করব এবং অলরেডি আমাদের দাবি বাস্তবায়ন পরিষদ এবং সাধারণ শিক্ষকরা আগামী রোববার থেকে ঐক্য পরিষদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছে। ধন্যবাদ আপু আপনাকে। আমি এখন যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে এই যে সাম্প্রতিক সময়ে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধানরঞ্জন রায় একটি সংবাদ সম্মেলন করেছিলেন, সেটা অন্য প্রসঙ্গে। তো সেখানে আমরা তাকে একটি প্রশ্ন করেছিলাম শিক্ষিকা ফাতেমার মৃত্যুর বিষয়ে, যে তারা শোক জানিয়েছে কিনা। তো তিনি সেখানে 2টি বিষয় নিয়ে এসেছেন, যে 2টি বিষয় আমি আপনার সাথে আলোচনা করতে চাই। একটি হচ্ছে তিনি দাবি করেছেন যে প্রাথমিক শিক্ষিকা সাউন্ড গ্রেনেডে আহত হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি মারা গিয়েছেন, তার নানা রকম অসুস্থতাজনিত সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর কারণে তিনি মারা গিয়েছেন। তারা নাকি ডেথ সার্টিফিকেট সংগ্রহ করেছে। এই বিষয়টি এই প্রাথমিকের উপদেষ্টা বলেছেন। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন যে আপনাদের যে 10ম গ্রেডের যে দাবিটি, সেই দাবিটি পুরোপুরি অযৌক্তিক বলে তিনি বলেছেন, যে যেখানে প্রধান শিক্ষকরা এখনও 10ম গ্রেড পায়নি, তাদের প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি, একটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে, সেখানে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দাবি করা কতটা যৌক্তিক, এই 2টি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আপনি চমৎকার একটি কথা বলেছেন এবং আমাদের যে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় যে বলেছেন যে এই মুহূর্তে 10ম গ্রেডের আন্দোলন অযৌক্তিক, তিনি নিজেই কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন একটি পিটিআই এর একটি প্রোগ্রামে। তিনি বলেছেন এই মুহূর্তে সহকারী শিক্ষকদের যদি 10ম গ্রেড দেওয়া হয়, সেখানে কোনো বাধ্যবাধকতা বা কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং সেটি কিন্তু তিনি একদম সাংবাদিক ভাই বোনদের কাছে বলেছেন। কারণ কি, একটা সময়ে কিন্তু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক কিন্তু একই গ্রেডে ছিল, এটা অনেক আগে। তো আমাদের কথা হচ্ছে যে প্রধান শিক্ষক আমরা কখনোই প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের সাথে কিন্তু আমাদের যে কোনো মানে দ্বন্দ্ব এটি কিন্তু না। এটা আপনি দেখেন, প্রধান শিক্ষকদের সাথে যে আমাদের বিভাজন বা মতানৈক্য, এটা না। আমরা আমাদের দাবি করে আসছি 10ম গ্রেড। কারণ হচ্ছে বিভিন্ন দপ্তরে বলেন, বিভিন্ন সেক্টরে বলেন, এই আপনি দেখেন মেধাবীরা কিন্তু এখন শিক্ষকতা পেশায় বেশি আসছে। উচ্চ ডিগ্রি সম্পন্ন অনেক মেধাবী শিক্ষকরা কিন্তু এই জাতি গড়ার কারিগর হিসেবে কাজ করছে। তো সেই জায়গাটিতে আপনি দেখেন 16তম গ্রেড 18তম গ্রেড থেকে জাম্প করে 10ম গ্রেডে চলে আসছে। আমাদের দাবিটা কিন্তু ওই জায়গাটায়।
আমাদের প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে আছে, আমাদেরও 10ম গ্রেডে যেতে হবে, এটা কিন্তু সাংঘর্ষিক বক্তব্য আমাদের কর্তৃপক্ষরা দিয়ে থাকেন। আমাদের চাওয়াটা হচ্ছে আমরা 10ম গ্রেড, আমাদের এই যে মেধাবী শিক্ষক যারা আসছে তাদেরকে যদি আপনি সামাজিক মর্যাদাটা না দেন, আপনি যদি তাদেরকে সামাজিক স্বীকৃতি না দেন, তাহলে এই মহৎ পেশায় মেধাবীরা কিন্তু ধীরে ধীরে আর আকৃষ্ট হবে না। আর এই জায়গাটিতে যদি আমাদেরকে 10ম গ্রেড দেয়, প্রধান শিক্ষকরা 9ম গ্রেডে চলে যাবে। এটা হচ্ছে আমরা যারা 10ম গ্রেডের আন্দোলন করছি। আর 10ম গ্রেডের আন্দোলনকে আমরা কিন্তু 10ম গ্রেডের পরটিকে মানে যাতে উন্মুক্ত থাকে, পরবর্তীতে যাতে 10ম গ্রেডের আন্দোলনটা যাতে মানে চলমান রাখা যায় এবং রাষ্ট্রের কাছে নির্বাচিত সরকারের কাছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ যেন 10ম গ্রেড হয়, এজন্য কিন্তু আমাদের এই আন্দোলন যতদিন না হবে ততদিন পর্যন্ত চলবে। কিন্তু রাষ্ট্রের অবস্থা চিন্তা করে, বর্তমান সমসাময়িক অবস্থা চিন্তা করে আমরা কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে কিন্তু আমরা সম্মান জানিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে আমরা বলেছি যে 10ম গ্রেডের আমরা আন্দোলন চলমান রাখবো, কিন্তু আমাদের এই মুহূর্তে যদি শিক্ষকদেরকে 11তম গ্রেডও উন্নীত করা হয় এটি আমরা মেনে নিব। এটা কিন্তু শিক্ষকরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছে। এই জায়গাটিতে যদি কেউ বলে যে এটা অযৌক্তিক, এটা তাহলে একজন 16তম 18তম গ্রেড থেকে 10ম গ্রেডে যায়, সেটা কি অযৌক্তিক না? এটা আসলে আমি আসলে জানি না মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি আসলে এক এক সময় এক এক ধরনের বক্তব্য যে শিক্ষকদের দেন, এটা আমাদের জন্য আসলে অনেক কষ্টকর। এবং বোন ফাতেমার মৃত্যু নিয়ে যেটি বলেছেন, তিনি যেহেতু বলেছেন যে তিনি শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে ফাতেমা আপার আর্থিক নিরাপত্তা দিতে চান, এখানে কিন্তু একটা কথা থেকে যায়, তিনি যদি এই আন্দোলনের সাথে সম্পৃক্তই না থাকতেন, মাননীয় উপদেষ্টা মহোদয় কিন্তু এটি দেওয়ার জন্য তিনি এটা প্রকাশ করতেন না। আর সাউন্ড গ্রেনেডে তিনি প্যানিক অ্যাটাক হয়েছে, এটা তো সত্যি। আর ডেথ সার্টিফিকেট বলেন বা যে কোনো সার্টিফিকেট, মানে ডেথ সার্টিফিকেটের এই জায়গাটার উপরে আমি আসলে আমার কাছে কোনো স্বতঃসিদ্ধ কোনো উত্তর নেই। কারণ হচ্ছে বাংলাদেশ তো অবিশ্বাসের দোলাচালে তো আছি, তো সেখানে কোনো কথা নেই। বোনটা আন্দোলনে এসেছে এবং এতটা কষ্ট লেগেছে। ওনার হাজব্যান্ড আমাকে বলেছে যে আমি ফোন দেওয়ার পরে বলছে, খায়রুন আপা, আমার ওয়াইফ আপনার কথা আমাকে বেশ কয়েকবার বলেছে যে আপাকে খুব ভালো লেগেছে, কিন্তু আমি ওনাকে ছুঁয়ে দেখতে পারলাম না, আমি দেখতে পারলাম না। এটা আমাদের জন্য অনেক কষ্টের। তবে উনি আমাদের সকলের কাছে উনি শিক্ষক বীর, এবং এই ফাতেমা আপার মৃত্যুকে যারা স্বাভাবিক বলছে তারা শিক্ষক জাতির সাথে সটতা করছে। ধন্যবাদ আপু আপনাকে। এখন যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাই যে আপু, একটি বিষয় বারবার করে আসে যে আপনাদের সহকারী প্রধান শিক্ষকদের যে পদটি আছে সেই পদটি সৃষ্টি করলে আপনারা এর বিরোধিতা করেন বা সেই পদটি আপনারা চান না যে সহকারী প্রধান শিক্ষকদের পদটি সৃষ্টি হোক। আসলে এটি কেন? আচ্ছা, আপনাকে বলি, যেখানে মানে প্রধান শিক্ষকদের কোনো পদোন্নতি নেই, এই যে শিক্ষকরা শ্রেণীকক্ষ থেকে রাজপথে, আপনি দেখেন একজন পিয়ন তিনি প্রশাসনিক কর্মকর্তা হয়ে যাচ্ছে বিভিন্ন সেক্টরে। আমি আমার 25 বছরের কর্মজীবনে আমি এখনও পদোন্নতি পাইনি। তো আমি যেহেতু পদোন্নতি পাইনি, আমি আমার মানে প্রথম জীবনের যে শিক্ষার্থীকে আমি কলম ধরা শিখিয়েছি, তারা এখন সরাসরি মানে নন ক্যাডার থেকে আমার বস হয়ে যাচ্ছে, আমার প্রধান শিক্ষক। এটি কিন্তু আমার উপরে কিন্তু একটা মানসিক দৈন্যতা, একটা মানসিক চাপ আমি আমার পেশাগত জীবনে অনুভব করি। এরকম কিন্তু সকলেই। তো এরকম আপনি দেখেন মানে প্রধান শিক্ষকদের পদোন্নতি নেই, সেখানে আরেকটি পদ সৃষ্টি করে আমাদের প্রধান শিক্ষক পদটি চিরতরে অবরুদ্ধ করা হবে। 25 বছরে আমি প্রধান শিক্ষক হতে পারিনি, তাহলে এখন আবার সহকারী প্রধান শিক্ষক পদটি কেন লাগবে? আপনাকে আমি আরও কিছু যৌক্তিক মানে এটি যে কেন মানে দরকার নেই সেটির কিছু যৌক্তিকতা আছে। আপনি দেখেন একটা প্রাথমিক বিদ্যালয়ে 5 জন শিক্ষকও আছে,
4জন শিক্ষকও আছে, 3জন শিক্ষকও আছে। তো সেখানে সহকারী প্রধান শিক্ষক দিলে প্রধান শিক্ষক ধরেন দাপ্তরিক কাজ করবে, তিনি এখানে প্রতিষ্ঠান সহকারী প্রধান তিনি প্রতিষ্ঠান দেখাশোনা করবে, তাহলে 2জন শিক্ষক কি তাহলে বিদ্যালয় পরিচালনা করবে? সকাল থেকে 8টা পর্যন্ত 8টা ক্লাসে তিনি শ্রেণী পাঠদান কার্যক্রম চালাবে? এটি না, মূল জিনিস হচ্ছে প্রাথমিক শিক্ষায় যেটি দরকার, আমাদের বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের কিন্তু কোনো পিয়ন নেই। অধিকাংশ, আমি ঢাকা মহানগরীর একটি স্কুলে আমি শিক্ষকতা করছি, আপনি দেখেন আমার স্কুলে পিয়ন নেই, আয়া নেই, পিয়ন নেই, মানে কোনো এই বিষয়গুলো নেই, তাহলে আমার সহকারী প্রধান শিক্ষক কেন লাগবে? আমরা সহকারী প্রধান শিক্ষক, আপনারা কিন্তু জানেন যে আমরা কনসালটেশন কমিটি যখন গঠন হলো, আমরা কিন্তু একদম সরাসরি বলেছি যে সহকারী প্রধান শিক্ষক প্রত্যাখ্যান, এবং 12তম গ্রেড যে তারা সুপারিশ করেছে সেটি প্রত্যাখ্যান করেছি। আর এই যে আন্দোলন, এই আন্দোলনের একটা সুফল হলো দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে মিডিয়া কর্মী, পাশাপাশি প্রাথমিক শিক্ষার যে বঞ্চনা, এটি কিন্তু রাষ্ট্রকে কাঁপিয়ে দিয়েছে, এটা তো আপনি স্বীকার করবেন। এবং এই আন্দোলনের পরে আপনারা কিন্তু জানেন যে অর্থ মন্ত্রণালয় কোনোদিনও মানে প্রাথমিক শিক্ষার কোনো অংশীজনদের সাথে তারা কিন্তু বসেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়। তাহলে তাৎক্ষণিকভাবে যেহেতু অর্থ মন্ত্রণালয় বসেছেন, এবং তিনি কিন্তু আমাদেরকে কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, এবং সেটি কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার ওয়েবসাইটেও কিন্তু সেই প্রেস বিজ্ঞপ্তিটা আছে। তো এই জায়গাটার থেকে কিন্তু আমরা এই আন্দোলনের ফসল হিসেবে এটা ইতিবাচক দেখছি। আর নেতিবাচক বিষয় হলো, আপনি যে বললেন যে আমরা কেন এই কঠোর কর্মসূচিতে যাচ্ছি, আমাদের যে উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা দিলেন যে এই আন্দোলনটা অযৌক্তিক এবং এই আন্দোলনে 9টি সংগঠন ছিল না, তাহলে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় কি তাহলে ভুল তথ্য পেয়েছেন? আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের সময় মানে বিগত সরকারের প্রধানকে বোঝানো হতো যে মাঠ পর্যায়ে সব ঠিক আছে, কিন্তু মাঠ যে মানে একদম মানে উত্তপ্ত, এটি কিন্তু ওই যে আসল জায়গায় কিন্তু পৌঁছায়নি। তো এই জায়গাটা আমার কাছেও মনে হচ্ছে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে দিকবেদিক করা হচ্ছে, মানে তাকে যে মেসেজগুলো দেওয়া হচ্ছে সঠিক নয়। আপনি জানেন যে 9টি সংগঠন বা তারা একতাবদ্ধ, আপনি যদি মাঠ জরিপ করেন তাদের চেয়ে তিনি যে 4 সংগঠককে ভুইফোর বলেছেন তারা বেশি সুসংগঠিত। এবং মাঠ পর্যায়ে আপনি যদি জনবল জরিপ করেন, সাধারণ শিক্ষকরা আপনি দেখবেন গত 2 দিন ধরে সবাই ভুইফোর লিখে পোস্ট দিচ্ছে। এটি কিন্তু একটা আলোড়ন, এটি কিন্তু একটি জাগরণ। সুতরাং আমি বলবো যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আপনারা দয়া করে মাঠের তৃণমূলের তথ্যগুলো, সঠিক তথ্যগুলো আপনারা বিশ্লেষণ করার চেষ্টা করুন। আসলে যুগে যুগে হয়েছে কি, আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে, আমরা একটি অংশকে বিচ্ছিন্ন রেখে নিজেরা সুবিধা করতে চাই, যার কারণে ব্যক্তি সুবিধার থেকে বৃহৎ জনগোষ্ঠীকে আমরা বিচ্ছিন্ন করে রাখি। যার কারণে প্রাথমিক শিক্ষা যুগে যুগে বৈষম্যের মূল কারণ হচ্ছে কিছু ব্যক্তি পর্যায়ের মানুষগুলো উচ্চ পদস্থ মানুষদের সাথে একটা লিয়াজো স্থাপন করে একদম সরকারের মানে ভাবমূর্তি মানে ঠিক রেখে নিজেদের জনগোষ্ঠীর ভাবমূর্তি চিরতরে নিঃশেষ করে দিচ্ছে। যেহেতু এটি বিপ্লবের সরকার, যেহেতু মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শিক্ষা বান্ধব, শিক্ষক বান্ধব, এবং তিনি নিজেও একজন শান্তি বিজয়ী। যদি এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষকদের ঢেলে সাজাতে হবে তাদের জীবনযাত্রার মান, তাদের বেতন কাঠামো, এবং তাদেরকে সামাজিক মর্যাদা দিতে হবে, তবেই শান্তিটা ভালোভাবে প্রতিষ্ঠিত হবে। আপু, আপনার এই কথার প্রসঙ্গে একটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে মানে আপনার কাছে জানারও আছে যে আমাদের দেশের শিক্ষকদের বেতন তো অন্যান্য দেশের তুলনায় অনেক কম, সবার চেয়ে কম। এটা তো আপনারা সবাই জানেন, বিভিন্ন গণমাধ্যম পত্রিকা সব জায়গায় এটা নিউজ হয়েছে বা প্রকাশ হয়েছে। তো আসলে আমরা আমাদের শিক্ষকদের বেতন কম দিয়ে বলি যে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে,
আমরা ভালো ভালো টিচারকে আমরা রিক্রুট করতে চাই, কিন্তু তাদেরকে সেভাবে সুযোগ সুবিধা দিতে চাই না। এবং শিক্ষকরা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মাঝে মাঝে রাস্তায় আন্দোলন করে। আপনারা করছেন, এর আগে বেসরকারি শিক্ষকরা করেছে, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকরা করছেন। মানে আন্দোলন শুধু শিক্ষকরাই করছে। আমরা এই 5 আগস্টের পর থেকে দেখছি যে ঢাকা শহরে যতগুলো আন্দোলন হয়েছে, বড় বড় আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনেই অধিকাংশ আন্দোলনে শিক্ষকরা সম্পৃক্ত এর সঙ্গে, এবং শিক্ষকরাই সেই আন্দোলন করেছেন। তো আসলে আমার যেটি জানার বিষয় যে যারা দেশ গড়ার কারিগর, যারা দেশ গড়বে, যাদের হাত ধরে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, আমরা গণমাধ্যম কর্মী হতে পেরেছি বা আমরা এই পর্যায়ে আসতে পেরেছি, আপনাদের মতো কোনো একজন শিক্ষকই আমাদের ছিলেন, যাদের আমরা পড়াশোনা করেছি, আমাদেরকে শ্রদ্ধা করেছি। এবং ছোটোবেলায় যখন দেখতাম যে আপনারা এত পরিশ্রম করছেন, বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন, কেউ অসুস্থ তার খোঁজ খবর নেন, আপনাদেরকেই সবচেয়ে বেশি বঞ্চনার মধ্যে সরকার ফেলে রাখে। যে সরকারই আসুক না কেন, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতা ছিল, তার আগে বিএনপি ছিল, এরশাদ ছিল, কিংবা এই যে এখন যে অন্তর্বর্তী সরকার, কোনো সরকারকেই আমরা দেখছি না যে শিক্ষকদের জন্য স্পেসিফিকলি স্বতন্ত্র বেতন কাঠামো বা কোনো একটা কিছু করতে, যার মাধ্যমে আমরা মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে পারবো। এবং শিক্ষকরা বারবার করে তাদেরকে রাস্তায় নামিয়ে দিচ্ছি, আন্দোলন করো, তাদেরকে মারছি, যারা আমাদেরকে পড়িয়েছে তাদের গায়ে আমরা হাত তুলছি, এরকম একটি পরিস্থিতি হয়ে গেছে। তো আসলে এই পরিস্থিতি থেকে উত্তরণ আমরা কিভাবে হতে পারি, বা আপনাদের এই যে শিক্ষকদের দুর্দশা, এটা আসলে কিভাবে দূর হতে পারে, সেটা আপনাকে জানতে চাই। আসলে পেটে যদি ক্ষুধা থাকে, আপনি দেখেন পেটে ক্ষুধা নিয়ে কিন্তু অন্তত আপনি ভালো কোনো কিছু ফিডব্যাক চাইতে পারেন না। তো সেই জায়গাটায় আমাদের রাষ্ট্রের, আপনি যে বলেছেন নির্বাচিত যে বিগত যে সময়ের সরকারগুলো ছিল, তারা শোনেন সবসময় মানে যখন নির্বাচনে আসার আগে অনেক প্রতিশ্রুতি দেয়, অনেক কিছু বাস্তবায়নের জায়গায় করে। আপনি দেখেন এই নির্বাচন কার্যক্রম, এই ভোট নেয়া গণনা সব কিন্তু শিক্ষকরা বেশি করে, শিক্ষকরাই করবে। আপনি দেখেন শিক্ষকদেরকে আমরা কত দুর্ভাগা একটা জাতি, আমরা যেই মানুষগুলোকে হাতে কলম ধরিয়ে সচিব বানাই, ডিজি বানাই, মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী বানাই, প্রধান উপদেষ্টা বানাই, যাই বানাই কেন, তারা কোনো না কোনো প্রাথমিক বিদ্যালয়ের তো মানে হাত ধরে উঠে এসেছে। কিন্তু একটা বিষয় কি জানেন, বাংলাদেশের অধিকাংশ উচ্চ লেভেলের মানুষগুলো এখনো শিক্ষকদেরকে মলিন এবং বিবর্ণ দেখতে চায়। তারা শুধু মুখে বলে যে শিক্ষক মহৎ পেশা। শিক্ষক মহৎ পেশা কিভাবে হলো? আপনি যখন একটা আয়োজন করেন, আপনি দেখবেন এখানে লেখা থেকে সাংবাদিক বসবে, সুধী বসবে, এখানে মন্ত্রী বসবে, উপদেষ্টা বসবে। আপনি কি কোথাও দেখেছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সামনের সারিতে বসবে? এটা না, সামনের সারিতে আমরা কখনো দেখি না, আমরা সবার পিছনে লেখা থেকে যে শিক্ষকরা পিছনে। এই যে মানে মনস্তাত্ত্বিক যে একটা দৈন্যতা, এই দৈন্যতার কারণে। আর সবচেয়ে বড় বিষয় হলো যখন রাষ্ট্র একটা স্থিতিশীল অবস্থায় পড়ে, তখন কিছু আমলাতান্ত্রিক কিছু বেড়াজাল তৈরি হয়ে যায়, চাটুকারিতা তৈরি হয়ে যায়, পাচাটাচাটি শুরু হয়ে যায়। তখন এই শিক্ষকদের নিয়ে ভাবার জায়গার চেয়ে ব্যক্তি জায়গাটাকে তারা বেশি মূল্যায়ন করে। এবং এই দিনের পর দিন আপনি শুনেন, আমি কিন্তু একজন শ্রেষ্ঠ শিক্ষকও, আমি কিন্তু জাতীয় পদকপ্রাপ্ত একজন শিক্ষক। তো সেই জায়গাটি থেকে আমি বিভিন্ন ফোরামে গিয়েছি, আমি শিক্ষকদের বঞ্চনার কথা বলেছি, শিক্ষকদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে কথা বলেছি। আর শুধু শিক্ষক না, আপনি অবাক হবেন, প্রাথমিক বিদ্যালয়ের একজন মানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, তার কোনো পদোন্নতি নেই। প্রাথমিক বিদ্যালয়ের একজন মানে মাঠ পর্যায়ের যারা কর্মকর্তা আছে, মানে এই টায়ারটাকে যেন ঠাসা দিয়ে রাখা হয়েছে, এটা কোনো উন্মুক্ত না। মানে এটার মানে ধাপগুলো, মানে সোপানগুলো যেন মানে উন্নতির কোনো সোপান নেই। তো এই জায়গাটা আসলে মানে সত্যি ভাবার বিষয়। যখন যে সচিব আসুক, মন্ত্রী আসুক, আমাদেরকে আশ্বাস দেয় যে আপনাদের এই যে এটা ঢেলে সাজাচ্ছি, এটা করছি, কিন্তু করতে করতে ওই যে আমি অর্থ মন্ত্রণালয়ে যেদিন মিটিং হলো, আমাদের মাননীয় অর্থ সচিব মহোদয়কেও বলেছি যে স্যার এই আশ্বাস তো আমাদেরকে অনেক দিয়েছে। এবং একটা জিনিস শোনেন, ছোটবেলায় কোরআন শরীফ যখন পড়েছেন, তখন দেখবেন কোরআন শরীফের প্রথম পাতা এক হুজুর চলে গেলে আবার কিন্তু নতুন করে আর এক হুজুর ওই একই পাতা পড়ানো শুরু করে। আমাদের প্রাথমিক ও গণশিক্ষায় যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসেন, তারা ওই হুজুরের মতোই। আমার ওই 25 বছরের অভিজ্ঞতা থেকে বলবো, সবাই শুধু আপনাদের জন্য করছি, এই তো হয়ে যাচ্ছে, কিন্তু হতে হতে তিনি আবার চলে যায়, আবার আর একজন এসে শুরু করে। মূলত এই মুহূর্তে মানে রাজপথে নামার জন্য এ দায় আসলে কার, আপনাকেই আমি প্রশ্ন করছি। আর
শিক্ষকদের এই মলিন বেশ, শিক্ষকদের দৈন্যতা, শিক্ষকদের চেহারার মধ্যে একটা বিবর্ণ ভাব থাকবে, শিক্ষক সবসময় মলিন পোশাকে থাকবে। এই যে আমরা রাষ্ট্রের বড় বড় মানুষগুলো যে মগজে যে সেট করে রেখেছি, এই জায়গা থেকে বের হতে পারছি না। যার কারণে আমাদের ছাত্ররা বড় বড় জায়গায় আসীন হলেও আমাদের নিয়ে ভাবে না। শেষ করতে চাই শেষ একটি বিষয় দিয়ে, যেহেতু আপনারা কঠোর কর্মসূচিতে যাচ্ছেন, আসলে এই কর্মসূচি কতদিন পর্যন্ত আপনারা চলমান রাখবেন? এবং যদি সরকার আপনাদের আমার যেটা ধারণা যে আপনারা যে 11তম গ্রেড যদি প্রজ্ঞাপন হয়ে যায় তাহলে আপনারা দাবি মেনে নেবেন, কিন্তু আচ্ছা, চমৎকার একটা কথা এটি বলেছেন। যদি না হয় তাহলে আপনারা কি করব? করবেন? চমৎকার একটা কথা বলেছেন আপনি। কেন্দ্রীয় শহীদ মিনারে তো বিস্ফোরণ দেখেছেন। আমি যখন বলেছিলাম যে আমি প্রজ্ঞাপন কিন্তু ওই কথাটার পরে কিন্তু আর কথা বলতেই পারিনি। আমার আরো বাক্য ছিল যে আমি মানে উপস্থিত সকল শিক্ষক, সকল সহযোদ্ধার উদ্দেশ্যে কথা বলবো। আমি প্রজ্ঞাপন বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা যেহেতু মন্ত্রণালয়ে গিয়েছি, আমার কাছে কেন যেন অর্থ সচিব মহোদয়ের কথাগুলো, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা সচিব মহোদয় এবং দেশের যে শীর্ষ সংস্থা, তারা কিন্তু এটা লিয়াজও করেছে। আমরা তাদের উপরে কেন যেন আস্থা পোষণ করে আপনারা জানেন যে 13 তারিখে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম ছিল। রাষ্ট্রকে অস্থিতিশীল করতে তো আমরা শিক্ষকরা চাই না। আমরা কিন্তু ইচ্ছে করলে সেদিন অনেক কিছু করে বসে যেতে পারতাম। এতে কি হতো, আমার 200 শিক্ষকের উপরে আরও টর্চার হতে পারত। কিংবা শাপলা চত্বরে তো আমরা তো আসলে এখন এটা তো কোনো নির্বাচিত সরকার না, তৃতীয় কোনো শক্তি এসেও তো আমাদের ক্ষতি করতে পারে। ওই জায়গাটি থেকে মূলত কর্মসূচিটা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু কর্মসূচিটা প্রত্যাহার বলতে কর্মসূচিটা আমরা কিন্তু আমাদের কর্তৃপক্ষের প্রতি সম্মান জানিয়েছি না? তো সেই মুহূর্তে আমরা কিন্তু শ্রেণীকক্ষেই ফিরে গিয়েছি সকলে। তো সেই মুহূর্তে গতকালকের যে আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় যে বক্তব্যটা দিলেন, যে ভুইফোর সংগঠক তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এটা করেছে, এটা শুনে তো আমাদের এখন আবার অস্থিরতা বিরাজ করছে। তাহলে কি আমরা আবার কোনো অন্য দোলাচালে পড়ছি কিনা? তো যেহেতু দাবি বাস্তবায়ন পরিষদ এত শিক্ষক নিয়ে অধিকার আদায়ের জন্য কথা বলেছে, সেই দায়বদ্ধতা থেকে, সেই দায় মুক্তির জন্য আমাদের এখন অবশ্যই রাজপথ ছাড়া তো আর কোনো বিকল্প নেই। যেহেতু এই মুহূর্তে রাজপথে আমরা নামতে চাই না, আমরা আমাদের বিদ্যালয়ে বসে আমরা তো কলম সমর্পণ করেই দিয়েছি, তাদের প্রতি সম্মান জানিয়ে আবার কলম ধরেছি। আবার যদি তারা আমাদেরকে এভাবে বাধ্য করে, আমরা কলম ধরবো না। তাতে যদি তারা 3.5 লক্ষ শিক্ষকের চাকরিচ্যুত করবে, তবুও এই আমাদের উপরে ঝড় গিয়ে হলেও নতুন প্রজন্ম যেন শিক্ষকরা এই প্রাথমিক শিক্ষার বঞ্চনা এবং দীর্ঘদিনের বৈষম্য থেকে পরিত্রাণ পায়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। ধন্যবাদ আপু আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ আমাদের সকল দর্শক শ্রোতাকে। দর্শক, আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে সরকারের প্রতি আহ্বান থাকবে যে দেশ গড়ার কারিগর যারা রয়েছেন, যাদের হাত ধরে আপনারা যারা সচিব হচ্ছেন, উপদেষ্টা হচ্ছেন, সেই মহান শিক্ষকদের যে বেতন ভাতা বা কিংবা যে গ্রেডের দাবি, সেই গ্রেড দাবি অতি দ্রুত বাস্তবায়ন হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।